আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের মৃত্যু। প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা ও প্রথম সেনাপ্রধানের বিদায়ে শোক। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ। পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতার তাগিদ। এবং সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত। পাকিস্তানি ফাহিম আশরাফের ম্যাচ জেতানো বোলিং। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। টরন্টোতে বাংলাদেশি কানাডিয়ান লেখকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডার খবর। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারে সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্ল্যাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে তার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে যেসব নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ভারতীয় মিডিয়া তাদের সাক্ষাৎকার প্রচার করছে, বিষয়টি কিভাবে দেখছে সরকার? প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং জাতিসংঘ। এতে অংশ নেবে বিশ্বের ৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চাকুরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্রধান উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করলেও আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করার দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রমের চেষ্টা করলে জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে শাহবাগের চারুকলার সামনের সড়কে অবস্থান নেন তারা। শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতেই মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ। জল কামান নিক্ষেপ করে লাঠিচার্জ করে আমার অবস্থা দেখেন, আমি অনেক দূরে বাড়ি গেছি। এতে আমাদের মহিলা শিক্ষিকা ৫-৬ জন মহিলা শিক্ষিকা গুরুতর আহত। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। এটা শিক্ষক হিসেবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করলো না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার, নিপীড়ন, জুলুম করলো, দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা বাড়িতে বসে আছেন বিভিন্ন সমস্যার কারণে, সেই সকল শিক্ষক ভাইদেরকে এই আন্দোলন শিক্ষকদের সাথে শরীক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে পুলিশ বলছে শহরের নিরাপত্তা রক্ষায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা। তারা এসে দুটো ব্যারিকেড ভেঙে আমাদের ধাক্কা টাক্কা দিয়ে মোটামুটি বের হয়ে যাচ্ছিল 100 জনের পাশে। তা আমরা বাধ্য হয়ে তাদেরকে ডিসপাস করার জন্য আমরা পানি ছিটিয়েছি তাদের উপর। দাবি আদায়ে গত 8 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার উন্নত চিকিৎসা সেবায় ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে আলোচনা করেছেন কুমনিং শহরের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সম্প্রতি চীন সফরে ব্রহ্মপুত্র নদের তাদের বাঁধ নির্মাণ নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ জানিয়েছেন উপদেষ্টা। সুদের হার কমানো এবং সুদ পরিশোধের সময় বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পান্থ রহমানের রিপোর্ট। তিস্তা সহ নদী কেন্দ্রিক প্রকল্পে সহযোগিতা, ঋণ নেয়া অর্থের সুদের হার কমানো ও সুদ পরিশোধের মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চীন সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ফিরে এসে জানালেন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি। সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। ঋণের সুদহারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের সুদহার শুধু বেশি অন্যদের নয়, তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ সফরে চীনের সঙ্গে সম্পর্কের সব বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নত চিকিৎসা সেবায় কুনমিংকে নিয়ে ভাবছে ঢাকা। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়, এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এ ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে বড়। যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক সহযোগিতা কমে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল বলে মনে করেন তৌহিদ হোসেন। এই ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন আগামী নির্বাচনে তারা কোনো কিংস পার্টি চান না। রাজধানীতে আলোচনায় তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব জনগণকে দিলেই গণতন্ত্রের জন্য ঐক্য ধরে রাখা যাবে।
উচ্চ দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে মানুষ দিশাহারা বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। রাজধানীতে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সেখানে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচনের কথা বলেন। এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না, জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে সুষ্ঠু নির্বাচন হবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মাথা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা গণতন্ত্র চাই, মানবিক মর্যাদা চাই, আইনের শাসন চাই। ভুলে যাবেন না এই দেশটা যুদ্ধ করে আমরা ৭১ সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবার ইনশাআল্লাহ আমরা। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। বিএনপি নেতারা বলেছেন, দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে দিশেহারা সাধারণ মানুষ। এই সরকারের একটি অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ধরে 23শে মার্চের মধ্যে হাজির করতে বলেছেন আদালত। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না রিপোর্ট। গত বছরের 5 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুনুর রশিদ। তার বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বাচনের মানুষকে হত্যা, প্ররোচনা, অধস্তনদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন। অপরাধের প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এসআই মোহাম্মদ আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারের বিষয়েও আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার 2 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে 3 নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। KM শফিউল্লাহর প্রথম জানাজার নামাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা হয় সেনা কেন্দ্রীয় মসজিদে। পরে তাকে নেওয়া হয় বনানী সামরিক কবরস্থানে। সেখানে সেনাবাহিনী কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয় তাকে। বনানী সামরিক কবরস্থানে KM শফিউল্লাহর দাফনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা, রণাঙ্গনের বীর, দেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন এনামুল কবির রূপম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধে ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। অসামান্য বীরত্বের জন্য পেয়েছিলেন সম্মানসূচক বীর উত্তম খেতাব।
মুক্তিযুদ্ধে প্রথম ৩ নম্বর সেক্টরের কমান্ডার, পরে হন এস ফোর্সের প্রধান। সেনাবাহিনীর ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে থাকতেই মুক্তিযুদ্ধ শুরু হলে শফিউল্লাহর নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯ মার্চ বাঙালি সেনাদের নিরস্ত্র করার চেষ্টা হলে তা রুখে দেন KM শফিউল্লাহ। সম্মুখ সমরে KM শফিউল্লাহর নেতৃত্বে গড়ে তোলা হয় এস ফোর্স। এই ফোর্সের অধীনে ছিল ২য় এবং ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তার নির্দেশে ও নেতৃত্বে অসংখ্য দুঃসাহসী ও সফল অপারেশনে কখনো KM শফিউল্লাহ ছিলেন প্রত্যক্ষ, কখনো বা পরোক্ষ ভূমিকায়। KM শফিউল্লাহর নেতৃত্বে হানাদার মুক্ত হয় আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানের সময় ৬ ডিসেম্বর অল্পের জন্য প্রাণে বেঁচে যান KM শফিউল্লাহ। কর্নেল শফিউল্লাহ জন্ম নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৩৪ সালের ২রা সেপ্টেম্বর। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৫ সালে যোগ দিয়ে কমিশন লাভ করেন KM শফিউল্লাহ। এরপর ১৯৬৮ সালে ডিফেন্স স্টাফ কলেজ থেকে PSc। ১৯৭০ সালে পদোন্নতি পেয়ে আবার ব্যাটালিয়নে ফিরে আসেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৫ই এপ্রিল যখন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন, তখনই তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদমর্যাদা দেওয়া হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছরের ১০ই অক্টোবর মেজর জেনারেল পদ লাভ করেন। ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। পরে বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন KM শফিউল্লাহ। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে OSD করা হয়। পরের বছর স্বেচ্ছা অবসরে যান তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন KM শফিউল্লাহ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধ জরুরি। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্টজনরা সার্বিক সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলা দূষণ বন্ধে পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় জোর দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ক্যামেরায় আলী মালরাজের রিপোর্ট। ধরিত্রীর ৭০% আবৃত করে রাখা সমুদ্র লাখ লাখ বছর জুড়ে পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখার পাশাপাশি জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অদূরদর্শী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তেই বিচিত্র সব দূষণের শিকার হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দূষণমুক্ত সৈকত নিশ্চিতের যখন বিকল্প নেই, তখন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সমাপনী দিনে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা বিচে আসেন তারা যেন অন্তত তাদের যে পার্সোনালি তারা যেন কোনো চিপসের প্যাকেট, চকলেটের খোসা, এই জিনিসগুলো যেন বিচে ফেলে না যান আর কি। প্লাস্টিকগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখান থেকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। এটা দুই সাইডই ভালো হচ্ছে। এক হচ্ছে তারা ফ্যামিলির দিক থেকে কিছু ফুডের ব্যবস্থা পাচ্ছে, আর হচ্ছে আমাদের পরিবেশটাও সুন্দর হচ্ছে। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ, সার্বিক সচেতনতা বৃদ্ধিতে পর্যটন নগরীতে এই অভিযান। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের প্লাস্টিক বিবর্জন করতে হবে। যে সি বিচগুলি, আমাদের বিচগুলি যে আমরা নষ্ট করছি, এটা থেকে সমুদ্রে চলে যাচ্ছে যে আবর্জনাগুলি গিয়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার অনেক কিছুতে এফেক্ট হচ্ছে। লবণে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা যারা ফেলছি আমাদের সচেতন করার জন্য, প্রত্যেকে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। তা আমরা চাই আমরা প্রত্যেকে সচেতন হব এবং আমরা আমাদের এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাব। দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও পরিবেশ বান্ধব জীবনাচারের কোনো বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে ময়লাটা তুললাম এখানে, এর পেছনেই কিন্তু প্লাস্টিকের দানব। এই প্লাস্টিকের দানবের সামনেই কিন্তু আমরা এই যে পুরো বিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়লা তুললাম, প্লাস্টিকের নানা ধরনের উপকরণ
এবং পাশাপাশি এখানে ডাইপার, মোজা, মাস্ক সবই পেলাম আমরা। এত ধরনের জিনিস আমরা ফেলছি এখানে, এই সমুদ্রটাকে যেভাবে আমরা কলুষিত করছি তার পেছনেই কিন্তু এত বড় একটা অ্যাওয়ারনেসের একটি দানব তৈরি করা হয়েছে। সেই দানব দেখো কিন্তু কারো কোনো বোধোদয় হচ্ছে না, পেছনের দানবটা কিন্তু আসল দানব না, দানব আসলে আমরাই কিন্তু এই জায়গাটাকে কলুষিত করছি। এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করছি না। আশেপাশে যত ধরনের এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড আছে তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে রুখে দিতে হবে এবং আমরা এই সচেতনতার বার্তা সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সে চেষ্টা করতে হবে। বাংলাদেশ ওশানগ্রাফিক ইনস্টিটিউটের সামগ্রিকভাবে বিশ্লেষণে দেখা যায় সামুদ্রিক পরিবেশের দূষণের কারণে সামুদ্রিক জীবের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা মানুষের ক্ষতির কারণ হয়ে ফিরে আসছে। আলিমাল রাজি, চ্যানেল আই, কক্সবাজার। আমাদের এবারের প্রসঙ্গ বিপিএল আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লিগ পর্বের 34তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। টস জিতে আগে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা রংপুর। Experience, the wealth of it from Crystal Shah. He's held it back, he's given more flight, it's just gripping enough. Newish ball. Again, probing, asking at the stumps. শেষ খবর পর্যন্ত দুর্বার রাজশাহীর সংগ্রহ 5 উইকেটে 52 রান। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল টি20 ক্রিকেট আবারও ফিরেছে রাজধানী ঢাকায়। চলছে ঢাকায় ফিরতি পর্বের প্রথম দিনের খেলা। ক্রিকেটারদের বকেয়া পাওনা নিয়ে আবারও সংবাদে এসেছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর নাম। হোম অফ ক্রিকেট থেকে এই বিষয়ে আপডেট জানাচ্ছেন আদিল আহমেদ শান। শান, বকেয়া পাওনা নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? আজকে বিপিএল এর যখন সেকেন্ড ফেসে ফিরেছে ঢাকা পর্ব সিজন 11 সবচেয়ে বিতর্কিত বিষয়টি ছিল যে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু, যেখানে সব খেলোয়াড়ের টাকা বকেয়া দেয়া হচ্ছিল না, যেটা আমরা চট্টগ্রাম পর্বে খুব বড় করে আসলে আমরা প্রচার করেছিলাম। এই মুহূর্তে আসলে সবচেয়ে যদি বলি যে দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের এখন পর্যন্ত কিন্তু কোনো পাওনা আসলে দেয়া হয়নি, এমনটি একটু অভিযোগ করেছেন, যার কারণে আজকের ম্যাচে যদি দেখেন রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি খেলোয়াড় কিন্তু খেলতে আসেননি এবং এই বিষয়টি দিনের শুরু থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আজকের ম্যাচের যেখানে চট্টগ্রাম পর্বেও আসলে ক্রিকেটাররা কোনো টাকা মানে যেই নির্ধারিত 50% টাকা ছিল সেটা কিন্তু বুঝে পায়নি। তাদেরকে পরে আশ্বাস দেওয়া হয়েছিল যে ঢাকা পর্বে আসলে আসার পর তাদেরকে আসলে টাকাটা বুঝিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখা গেছে যে আজকে দেশি খেলোয়াড়রা কিন্তু টাকাগুলো পেয়েছে, বেশ কিছু টাকা সবাই পায়নি। এবং আমরা দেখেছি যে দলের এনামুল হকের একটি ফেসবুকের ছবিতে যেখানে তিনি খাম হাতে সবার টিমমেটদের সাথে তিনি ছবি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে তারা বোঝাতে চেয়েছেন তারা অনেক পাওনা পেয়েছেন, কিন্তু দিন শেষে কিন্তু আসলে দেখা গিয়েছে যে কোনোভাবে বিদেশি খেলোয়াড়রা আজকে খেলতে রাজি হয়নি। যেটা ছিল বিপিএল এর গভর্নিং কাউন্সিলের যে নিয়ম রয়েছে বাইলো, সেই নিয়মে অনুযায়ী ন্যূনতম 2 জন খেলোয়াড়কে বিদেশি খেলোয়াড়কে খেলতে হবে। শেষ পর্যন্ত দেখা গেছে 2 জন খেলোয়াড় খেলতে পারেনি। আপনি পরবর্তীতে দেখেছেন এই যে বিসিবি এই নিয়মটা ভেঙে একটা বিশেষ অনুমতি দিয়েছে যে যেহেতু দুর্বার রাজশাহীর একটা সমস্যা হচ্ছে, বিদেশি খেলোয়াড়রা খেলতে পারবে না, যার কারণে বিদেশিদের ছাড়াই আজকের রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার অনুমতি দিয়েছে বিসিবি, যেটা ছিল আসলে একটা নিয়ম বহির্ভূত। এখন পর্যন্ত আমরা অনেকটা দেখতে পারিনি যে বিসিবির পক্ষ থেকে ইফতেখার আহমেদ মিঠু বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য, তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে একটা বিশেষ কারণেই তার অনুমতি চেয়েছিল, সেই অনুমতির প্রেক্ষিতে দেওয়া হয়েছে এবং যে সমস্যাগুলো উঠেছে দুর্বার রাজশাহীকে নিয়ে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে, যে বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে সংবাদে আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে পারবো। তাহমিনা, শান, আপনাকে ধন্যবাদ।
বিপিএল এর ঢাকায় ফিরতি পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বরিশালের এই সহজ জয়ের নায়ক পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ বিধ্বংসী স্পেলে মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে সিলেট স্ট্রাইকার্স অল আউট হয় ১১৬ রানে। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া স্ট্রাইকার্স বরিশালের সামনে বড় চ্যালেঞ্জ দিতে পারেনি। সিলেটের আহসান ভাট্টি ২৮ এবং জাকের আলী করেন ২৪ রান। বরিশালের নবী ও জেমস ফুলার নেন ২টি করে উইকেট। জবাবে ৩৯ রানে ২ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও তামিম ইকবালের অবিচ্ছিন্ন ৮১ রানের পার্টনারশিপে বরিশাল ৯ ম্যাচে সপ্তম জয় তুলে নেয়। তামিম ইকবাল ৫২ এবং মুশফিক করেছেন অপরাজিত ৪২ রান। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকার প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। বাড়ি ফেরার চেষ্টার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। বন্দি বিনিময়ের দ্বিতীয় দফায় মুক্ত ৪ নারী ইসরায়েলি সেনা ও ২০০ ফিলিস্তিনি স্বজনদের কাছে ফিরেছেন। ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দর্শকের প্রশংসা কুড়াচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিকশা গার্ল। ঢাকা সহ সারা দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। সুলতানা হিমুর রিপোর্ট। পরিস্থিতি যেমনই হোক, স্বপ্নের পথে বাধা হতে পারে না কিছুই। এমনই এক জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে রিকশাগার্ল চলচ্চিত্রে, যেখানে ছবি আঁকতে পছন্দ করা কিশোরী নাইমার গল্পকে পর্দায় তুলে এনেছেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে যে গল্পকে নিজের মতো উপস্থাপন করেছেন নির্মাতা। এই গল্পটা যেটা ছিল, আমরা দেখলাম যে এই গল্পটা উপন্যাসে যেভাবে আছে সেভাবে করলে হবে না। এটাকে আমরা আমাদের মতো করে এই দেশের রেসপেক্টে আমি যেভাবে গল্প বলতে চাই এরকম একটা গল্পের আকারে এটা আমরা সাজাই। এই ছবিটা আসলে একদম ওই বাচ্চাদের চোখ দিয়ে যদি দেখেন না, তাহলে এই ছবিটাকে আমরা কানেক্ট করতে পারি, কারণ এই ছবিটা খুবই সরল একটা ছবি। এই ছবির মধ্যে কমপ্লিকেসি নাই, কিন্তু যে ব্যবসাটা প্রত্যাশা করতেছি আমি যদি কোনোভাবে দেশের স্কুল কলেজের বাচ্চাদের দেখাতে পারতাম তাহলে আমার সবচেয়ে ভালো লাগতো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটির প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। নির্বাহী প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিশ্বের ৩০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর বাংলাদেশের বড় পর্দায় রিকশাগার্ল। ঢাকা সহ সারা দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রিকশাগার্ল নাইমার চরিত্রে অভিনয় করেছেন নবেরা রহমান। গল্প, গান, অভিনয় আর নির্মাণ শৈলীর জন্য আন্তর্জাতিক মহল পেরিয়ে বাঙালি দর্শকদের হৃদয়কে মুগ্ধ করেছে এই সিনেমা। ডিটারমিনেশন থাকলে মেয়ে ছেলে সবাই এটা পারবে। আমরা লাইফে ভালো কিছু করতে চাই ফর আওয়ার ফেভারিট ওয়ান্স, তো এই লাস্ট ইমোশনাল মেসেজটা খুব বেশি ভালো ছিল। ইটস অ্যান আর্ট পিস, এটা কোনো সিনেমা দেখিনি আমরা, টোটালি একটা আর্ট পিস। মেয়ে হয়ে পোলা সাজার মধ্যে কোনো বীরত্ব না, ও বীরত্ব দেখাতে চাইলেও মেয়ে হয়ে দেখাতে পারে। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটোল তথা বিশেষ সংবাদ।
টরন্টোর সাহিত্য বিষয়ক সংগঠন ঘাসফড়িং সাহিত্য চর্চার উদ্যোগে বাংলাদেশি কানাডিয়ান লেখকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এগলিন্ড স্কোয়ার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আড্ডায় বাংলাদেশি কানাডিয়ান লেখকরা নিজস্ব লেখা থেকে পাঠ ও তাদের লেখা বই নিয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি উন্মুক্ত সাহিত্য আড্ডায় মেতে ওঠেন। ঘাসফড়িংয়ের এই সাহিত্য আড্ডায় টরন্টোর জর্জ ব্রাউন কলেজের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক শওকত আলী সাগর, ঘাসফড়িংয়ের প্রধান আমিনুর রহমান সহ অন্যরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 228তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার। গেস্ট অফ অনার ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীমউদ্দিন খান সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ও প্রভিসি অধ্যাপক ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী। অনুষ্ঠানে ৩,৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 2 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ৩৫ জন শিক্ষার্থীকে ট্রাস্টি, ভিসি ও ডিন পদক প্রদান করা হয়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সকালে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নেতৃত্বের, সততার ও যোগ্যতার। এই সংকট নিরসনে ছাত্র ও তরুণদের এগিয়ে আসতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত অর্থ বরাদ্দের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গত 8 বছরেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের জন্য অর্থ বরাদ্দ হয়নি। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা সব দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বক্তারা বলেন, নিজস্ব ক্যাম্পাসে পদচারণ এবং আনন্দ থেকে তারা যেমন বঞ্চিত হচ্ছেন, শিক্ষার্থীরা তেমনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের কাছে অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা। শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজ, আবু মুসা, জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমান মনির সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষাবিদ নাসিমউদ্দিন মালিথা পরিষদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। এবার রয়েছে খেলার খবর। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীরউত্তমের মৃত্যু। প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা ও প্রথম সেনাপ্রধানের বিদায়ে শোক।
নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ, পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় তাগিদ। এবং সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত, পাকিস্তানি ফাহিম আশরাফের ম্যাচ জেতানো বোলিং। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।